আসসালামু আলাইকুম সুপ্রিয় 2021 সালের এসএসসি পরীক্ষার্থী ছোট ভাই বোনেরা, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, মুসলিম বিজয় স্কুল অ্যান্ড কলেজ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের পঞ্চম সপ্তাহের তৃতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা কথা বলবো। আজকের নির্ধারিত যে কাজ বা অ্যাসাইনমেন্ট সেটি হচ্ছে রাষ্ট্র সরকার ব্যবস্থা চতুর্থ অধ্যায় থেকে। তোমরা নিশ্চয়ই আমার কথা বুঝতে পেরেছ, আর তোমরা নিশ্চয়ই এর আগে অবহিত হয়েছ বা অ্যাসাইনমেন্টের কপি হয়তো তোমাদের কাছে আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা রাষ্ট্রের ধরন আলোচনা করার পূর্বে রাষ্ট্র কি সে বিষয়ে আমাদের কিন্তু জানতে হবে। এই ধরনের প্রশ্ন তোমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আসলে রাষ্ট্র কি, তাহলে তো আমরা রাষ্ট্রের ধরন সম্পর্কে জানবো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই জানো, তোমরা অনেক নিচু ক্লাস থেকে ষষ্ঠ সপ্তম শ্রেণীতে তোমরা এই বিষয়ে জেনেছো। আমাদের প্রথম অধ্যায়েও আমাদের রাষ্ট্র সম্পর্কে আলোচনা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তো রাষ্ট্রে এমন একটা সংগঠন যার নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে, জনসমষ্টি থাকতে হবে, সরকার থাকতে হবে এবং সার্বভৌমত্ব। মূলত এই যে টেবিলটা দেখছো, এই টেবিলটার যেমন চারটি পায়া বা কুড়া বলি আমরা, কুড়া রয়েছে, ঠিক তেমনই একটা রাষ্ট্র গঠনে চারটি উপাদান অপরিহার্য। একটি ব্যতি রেখে সেটিকে রাষ্ট্র আমরা ভাবতে পারি না। প্রিয় শিক্ষার্থীরা, তো প্রিয় শিক্ষার্থীরা, ওইটিকে একটু গুছিয়ে এখানে উল্লেখ করা হয়েছে অধ্যাপক গান্ধারের মতে। দেখো একটু, যে সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, মানে জনগণ, সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল, বহিঃশত্রু নিয়ন্ত্রণ হতে মুক্ত। একটি রাষ্ট্র তখনই মুক্ত হয় যখন সেই রাষ্ট্রটি সার্বভৌম বা স্বাধীন। বহিঃশত্রু নিয়ন্ত্রণ হতে মুক্ত স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে। এই যে জনসমষ্টি, তার একটা সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী কে? এই জনসমষ্টি। তাহলে এই যে চারটা বিষয় এখানে এসেছে। সুতরাং আমরা এই রাষ্ট্রের ধরন আলোচনা করার পূর্বে একটু কথা বলে রাখি আমরা, যে রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, এটি তোমরা নিশ্চয়ই জানো। প্রিয় শিক্ষার্থীরা, আর রাষ্ট্র গঠনের অন্যতম উপাদান হচ্ছে সরকার, বা সরকার অনেক সময় রাষ্ট্রের মুখপাত্র হিসেবে পরিচালক, বা অনেক সময় আমরা ড্রাইভার বলি, যে একটা বাসের যেমন ড্রাইভার থেকে ড্রাইভার বলে থাকি, বা পরিচালক বা নাবিক যাই বলি না কেন, সেই হিসেবে গণ্য করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তো রাষ্ট্র আর সরকার এ দুটি কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস, এক জিনিস নয়। রাষ্ট্র স্থায়ী এবং সরকার হচ্ছে অস্থায়ী, এটি বিষয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিস্তারিত আলোচনা করব না, তোমাদের শুধু হিন্টস দিচ্ছি আমি। তাহলে তোমাদের যে অ্যাসাইনমেন্টের যে প্রশ্নের ধারা কিভাবে লিখতে হবে, প্রথমে রাষ্ট্র বা রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান বা রাষ্ট্রের সংজ্ঞা সেটি দিলে, তারপরে রাষ্ট্রের ধরন। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু আগে থেকেই একটু রাষ্ট্রের ধরন সম্পর্কে একটু এখানে কাজ করে রেখেছি। দেখো, রাষ্ট্রের ধরন, এই রাষ্ট্র তোমরা খাতায় লেখার সময় ঠিক একটু ভালো করে ছক করে সুন্দর করে গুছিয়ে লিখবে। অর্থনীতির ভিত্তিতে, ক্ষমতার উৎসের ভিত্তিতে, ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে, উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে, উদ্দেশ্যের ভিত্তিতে। প্রিয় শিক্ষার্থীরা, আবার দেখো যে অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র, এখানে কিন্তু এখানে আবার দুটি ভাগ আছে। একটা হচ্ছে পুঁজিবাদী, আর একটি হচ্ছে সমাজতান্ত্রিক। তো প্রিয় শিক্ষার্থীরা, এত কথা আমি বলছি না, আমাদের হাতে সময় খুবই কম। তো এই পুঁজিবাদী রাষ্ট্র, যেখানে ব্যক্তি মালিকানাকে স্বীকার করা হয়, আর সমাজতান্ত্রিক রাষ্ট্র, যেখানে ব্যক্তি মালিকানা স্বীকার করে না। এই যে এই বিষয়টা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, একটি ইতিবাচক আর একটি নেতিবাচক।
পুঁজিবাদী রাষ্ট্রে ব্যক্তি মালিকানাকে স্বীকার করা হচ্ছে, আর তার ঠিক বিপরীত রাষ্ট্র হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। আবার ক্ষমতার উৎসের ভিত্তিতে এখানেও দুভাগে এই ধরনের রাষ্ট্র দুভাগে বিভক্ত, একটা হচ্ছে গণতান্ত্রিক আর একটা হচ্ছে একনায়কতান্ত্রিক। গণতন্ত্র যেখানে জনগণের মতামতের বা জনগণের শাসন প্রতিষ্ঠিত, সেটি গণতান্ত্রিক। একনায়কতা যেখানে একজনের শাসন বা একজনের পথে যে রাষ্ট্র পরিচালিত হয়। ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্ষমতা বন্টনের কথা যদি বলি, তো ক্ষমতা বন্টন এখানে হচ্ছে এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয়। আমাদের বাংলাদেশে যেমন এখানে এককেন্দ্রিক রাষ্ট্র, এখানে কোনো প্রদেশ বা এখানে যুক্তরাষ্ট্রীয় না, কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এটি একটি যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। যেমন পশ্চিমবঙ্গ আছে আমাদের, এই পশ্চিমবঙ্গের মতো ওদের প্রায় 22টি না, প্রায় 28টি প্রদেশ নিয়ে প্রায় ভারতবর্ষের যুক্তরাষ্ট্র সরকার ব্যবস্থা গঠিত। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালি একটা ধারণা থাকতে হবে, না কিন্তু হবে না। তো ক্ষমতার বন্টনের নীতির ভিত্তিতে তো এটিও দুই ভাগে বিভক্ত, তাহলে একটি ইতিবাচক আর একটা নেতিবাচক। তোমাকে সবসময় মনে রাখতে হবে যে ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে, তাহলে এককেন্দ্রিকের বিপরীত হচ্ছে যুক্তরাষ্ট্রীয়, আর ক্ষমতার উৎসের ভিত্তিতে হচ্ছে এককেন্দ্রিক আর হচ্ছে গণতন্ত্র। উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে প্রিয় শিক্ষার্থীরা, এটি মূলত এক ভাগে বিভক্ত, যেটিকে বলা হচ্ছে আমরা রাজতন্ত্র। তো এই রাজতন্ত্র পৃথিবীতে খুবই কম দেশে প্রচলিত আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় আলোচনার আগে শুনে থাকতে পারো যে উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে রাষ্ট্র হচ্ছে রাজতন্ত্র। রাজতন্ত্র আবার দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে নিরঙ্কুশ রাজতন্ত্র আর একটি হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় জানো, এখান থেকে প্রশ্ন হয়ে থাকে, সেটি হচ্ছে নিরঙ্কুশ রাজতন্ত্র একমাত্র সৌদি আরবে বিদ্যমান, আর যেটি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র সেটি গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্যে প্রচলিত রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, উদ্দেশ্যের ভিত্তিতে এটি এক ধরনের রাষ্ট্র, সেটি হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। কল্যাণমূলক রাষ্ট্র সেটি যেখানে অন্ততপক্ষে জনগণের ন্যূনতম চাহিদা বা যে মৌলিক চাহিদা পূরণের জন্য যে সুব্যবস্থা থাকে যে ধরনের রাষ্ট্রে, সেই রাষ্ট্রকে বলা হচ্ছে উদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্র। অর্থাৎ উদ্দেশ্য কি, সেটি হচ্ছে জনগণের কল্যাণ। এই কল্যাণমূলক রাষ্ট্র যেখানে মৌলিক চাহিদাগুলো পূরণ করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তো এই ছিল মোটামুটি রাষ্ট্রের ধরন। আমি আবারও বলছি, যখন তোমাদের এই প্রশ্নটাকে সুন্দর করে গুছিয়ে লিখবে, তখন রাষ্ট্রের ভিত্তিতে এখানে অর্থনীতির ভিত্তিতে, ক্ষমতার উৎসের ভিত্তিতে, ক্ষমতা বন্টনের ভিত্তিতে, উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে, উদ্দেশ্যের ভিত্তিতে, অর্থনীতির ভিত্তিতে পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক, ক্ষমতার উৎসের ভিত্তিতে আবার এইভাবে ছক করে ক্ষমতার উৎসের ভিত্তিতে আবার গণতন্ত্র এবং একনায়কতান্ত্রিক, ক্ষমতা বন্টনের ভিত্তিতে, নীতির ভিত্তিতে সেটি হচ্ছে এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয়, উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে রাজতন্ত্র আবার বিভক্ত নিরঙ্কুশ রাজতন্ত্র এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। প্রিয় শিক্ষার্থীরা, উদ্দেশ্যের ভিত্তিতে ঠিক কল্যাণমূলক রাষ্ট্র, এইভাবে তোমাদেরকে লিখতে হবে খাতায়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু একটু বিষয় নিয়ে আলোচনা করব আজকে, সেটি হচ্ছে যে গণতন্ত্র সফল করার বিষয়টি। এই গণতন্ত্র সফল করার উপায়। তো প্রিয় শিক্ষার্থীরা, গণতন্ত্র সফল করার আগে আসলে গণতন্ত্র কাকে বলে? এখন গণতন্ত্রের মূল মন্ত্রই বা কি? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি সোজা সাপটায় বলি যে যেখানে সকল জনগণের অংশগ্রহণে ভিত্তিতে একটি রাষ্ট্র পরিচালিত হয়, সেটি হচ্ছে গণতন্ত্র, বা আমরা ওভাবে বলতে পারি, বা যেখানে জনগণের শাসন। অনেক সময় ডেমোক্রাসি শব্দটিকে ব্যাখ্যা বিশ্লেষণ করে ডেমোক্রাসি এইভাবে কিন্তু ভাগ করা হয়ে থাকে। তা আমরা বিস্তারিত আলোচনায় যেতে চাচ্ছি না আজকে, আমি শুধু তোমাদের টিপসটুকু দিতে চাচ্ছি যে গণতন্ত্রে আসলে মূল মন্ত্রটা কি। গণতন্ত্রের মূল মন্ত্রই হচ্ছে সরকারের সব ক্ষমতা উৎস হচ্ছে জনগণ। এটি কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। গণতন্ত্রের মূল মন্ত্রই হচ্ছে সরকারের সব ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। প্রিয় শিক্ষার্থীরা,
বৃষ্টি শুরু হয়ে গেল, বিলের ধারে শব্দ হচ্ছে, তোমরা হয়তো হবে কিনা। তো শিক্ষার্থীরা, এখন গণতন্ত্র গঠন করা উপায়, শিক্ষার্থীরা গণতন্ত্র সফল করার উপায় আলোচনা করার পূর্বে গণতন্ত্রের আরেকটি জনপ্রিয় এবং সর্বাধিক গ্রহণযোগ্য একটি সংজ্ঞা রয়েছে। আমেরিকার সাবেক রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের, সেখানে তিনি বলছেন যে জনগণের কল্যাণার্থে, জনগণের জন্য, জনগণের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাই হচ্ছে গণতন্ত্র। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গণতন্ত্র সফল করার উপায় নিয়ে আজকে একটু কথা বলি, যেটা তোমাদের অ্যাসাইনমেন্টটা উল্লেখ হয়েছে। এখন সারা বিশ্বে যতগুলো সরকার ব্যবস্থা পরিচালিত আছে, তার ভিতরে সবচেয়ে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় শাসন ব্যবস্থা হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। এখন আমি একটু পয়েন্টগুলো লিখি, তোমরা একটু খেয়াল করো। গণতন্ত্রের সফল করার উপায়, সেখানে 1 নম্বরে আমরা যদি প্রথমে ধরে নিই শিক্ষিত সচেতন, শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠী। হ্যাঁ, দুই হচ্ছে অর্থনীতি সাম্য। শিক্ষার্থীরা, 3 হচ্ছে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা। ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা, 4 হচ্ছে দক্ষ প্রশাসন। দক্ষ প্রশাসন। 5 হচ্ছে উপযুক্ত নেতৃত্ব। উপযুক্ত নেতৃত্ব। শিক্ষার্থীরা, তারপরে আরো আছে পরমত, সহিষ্ণুতা। পরমত, সহিষ্ণুতা। আর হচ্ছে আইনের শাসন। আইনের শাসন। আর হচ্ছে মুক্ত স্বাধীন প্রজাতন্ত্র। মুক্ত ও স্বাধীন প্রজাতন্ত্র। শিক্ষার্থীরা, এবার চলে যায় মানে একাধিক রাজনৈতিক দল। একাধিক রাজনৈতিক দল। হচ্ছে রাজনৈতিক সহনশীলতা।
এখন হচ্ছে লিখিত সংবিধান। শিক্ষার্থীরা, গণতান্ত্রিক ঐতিহ্য শিক্ষার্থীরা, গণতন্ত্র সফল করার উপায় আমরা যদি এই বিষয়গুলোকে নিরপেক্ষভাবে উপস্থাপন করতে পারি বা হতে পারি, শিক্ষিত সচেতন জনগোষ্ঠী, অর্থনৈতিক সাম্য, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা, দক্ষ প্রশাসন, উপযুক্ত নেতৃত্ব, সহিষ্ণুতা, আইনের শাসন, মুক্ত স্বাধীন প্রচারতন্ত্র, একাধিক রাজনৈতিক দল, রাজনৈতিক সহিংসতা, লিখিত সংবিধান, গণতান্ত্রিক ঐতিহ্য, এরকম অনেক কিছু রয়েছে। তবে এখানে সবচেয়ে বড় যে বিষয়টি মানে গুরুত্বপূর্ণ বা গুরুত্ব পেয়েছে সেটি হচ্ছে যে গণতান্ত্রিক একটি রাষ্ট্রে সবচেয়ে বেশি যেটি প্রয়োজন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে গণতান্ত্রিক মনোভাবাপন্ন হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, একটি রাষ্ট্রের নাগরিক যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক মনোভাবাপন্ন না হবে ততক্ষণ পর্যন্ত সেই গণতান্ত্রিক রাষ্ট্রটি সফল হবে না। প্রিয় শিক্ষার্থীরা, তো এই ব্যক্তিগত ও সামাজিক জীবনে এই গণতান্ত্রিক আচরণ করতে হবে। আমি আবারও বলছি, ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে আমাদেরকে গণতান্ত্রিক আচরণ করতে হবে, তাহলে গণতন্ত্র সফল হবে। এখন বিরোধিতার কাছে বিরোধিতা করলে কিন্তু গণতন্ত্র হবে না। যেখানে হয়তো একাধিক রাজনৈতিক দল থাকে, অনেক সময় তারা বিরোধিতার খাতিরে বিরোধিতা করে থাকে। আরেকটা বিষয় আমরা এখানে বলতে পারি, মুক্ত মানে জনমত বলতে পারি আমরা, আরো কিছু লাগানো যেতে পারে। তোমরা এভাবে অনেকগুলো বিষয় বর্তমান প্রেক্ষাপটে চলে আসবে যে মুক্ত জনমত। তো প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলো আমাদের যদি করতে পারি তবে আমাদের গণতন্ত্র সফল হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পেরেছ। এভাবে পয়েন্টগুলো লিখতে হবে, আরো সুন্দর করে লেখার চেষ্টা করবে তোমরা। এরপরে তোমাদের আরেকটি বিষয় হচ্ছে, সেটি হলো সংসদীয় সরকারের গুণ এবং ত্রুটি। এই সংসদীয় সরকার, এই বিষয়টি হয়তো পুরোপুরি আলোচনা করতে পারবো না তোমাদের সামনে আজকে, তবুও তোমাদের একটি কথা শুধু বলবো যে আমাদের এই যে সরকার আমরা বলি, তো সরকারের তিনটি বিভাগ রয়েছে, একটি আইন, শাসন এবং বিচার বিভাগ। এই তিনটি সমন্বয় বা তিনটি এই প্রতিষ্ঠানকে বা সংগঠনকে যারা পরিচালনা করে তাদেরকে নিয়েই মূলত সরকার গঠিত হয়। আর যদি ব্যাপকভাবে আমরা বলি দেশের জনগণের সকল জনগণ নিয়ে যে সরকার ব্যবস্থা সেটি হচ্ছে আসলে মানে যন্ত্র পরিচালিত হয় সেটি হচ্ছে আসলে সরকার। এই যে সরকারের তিনটি বিভাগের ভিতরে আমরা বলছি আইন এবং শাসন বিভাগের বিষয়টি। তো যে আমরা এভাবে বলতে পারি যে সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং শাসন বিভাগের স্থায়িত্ব ও কার্যকারিতা আইন বিভাগের উপর নির্ভরশীল,
তাকে মন্ত্রী পরিষদ শাসিত সরকার বা সংসদীয় পদ্ধতির সরকার বলে। তো সংসদীয় সরকার এই সংসদীয় সরকারের আরেকটি নাম হচ্ছে পার্লামেন্টারি পদ্ধতির সরকার। এটি বিস্তারিত আলোচনা আছে প্রিয় শিক্ষার্থীরা। এই পার্লামেন্টারি বা সংসদীয় সরকার বিশেষ করে আমাদের বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, কানাডা, সুইডেন, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশের সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রচলিত আছে। এই ধরনের সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী হচ্ছে অল ইন অল, রাষ্ট্রপতির নামে মাত্র প্রধান থাকেন। বিশেষ করে এখানে আইনসভা, তোমরা নিশ্চয়ই জানো, সংসদীয় সরকারের আইনসভা সার্বক্ষমতার অধিকারী। তা আইনসভার অপর নাম হচ্ছে জাতীয় সংসদ, যেখানে আইন প্রণয়ন করা হয় বা আইন তৈরি করা হয়। এখানে এক একজন সংসদ সদস্য বা সাংসদ বলি আমরা, এরা এক একজন আইন কি করে, সংসদে আইন এদের মাধ্যমে তৈরি হয়ে থাকে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিস্তারিত আলোচনা করতে পারছি না, আজকে সময় স্বল্পতা রয়েছে। তবে এটুকু শুধু বলি তোমাদের যে সংসদীয় সরকার আইনসভার কার্যকর সার্বভৌমতার অধিকারী। প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভা তাদের কাজের জন্য আইন পরিষদের নিকট দায়ী থাকে, অর্থাৎ জাতীয় সংসদের নিকট দায়ী থাকে। আইনসভার আস্থা হারালে মন্ত্রিসভার পতন ঘটে, অর্থাৎ জাতীয় সংসদে যারা সদস্য বা সংসদ সদস্য রয়েছে যে ৩০০ জন, তাদের যদি আস্থা হারায় তাহলে মন্ত্রিসভার পতন ঘটে। এছাড়া মন্ত্রিসভার কোন সদস্যের বিরুদ্ধে সংসদ অনাস্থা প্রস্তাব আনলে তাকে পদত্যাগ করতে হবে। এখন কোনো মন্ত্রী তার নৈতিক স্খলনের কারণে বা কোনো দুর্নীতির কারণে তার বিরুদ্ধে যদি অনাস্থা আনা হয় বা তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা ইমপিচমেন্ট যাই বলি না কেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে বলতে গেলে আমরা ইমপিচমেন্ট বলি, আর এখানে যদি কোনো মন্ত্রী অনাস্থা, তাহলে তাকে পদত্যাগ করতে হয়। এই অবস্থায় সংসদ সদস্যদের মধ্য থেকে মন্ত্রী নিযুক্ত করায় এই একই ব্যক্তির হাতে আইন ও শাসন ক্ষমতা থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা সংসদীয় সরকারের গুণের কিছু আলোচনা হচ্ছে যে দায়িত্বশীল শাসন ব্যবস্থা, আইন ও শাসন বিভাগের ঘনিষ্ঠ সম্পর্ক, বিরোধী দলের মর্যাদা, সমালোচনার সুযোগ, রাজনৈতিক শিক্ষা দেয়, এরকম রয়েছে। এগুলো হচ্ছে সংসদীয় সরকারের গুণ। আর সংসদীয় সরকারের ত্রুটি হচ্ছে স্থিতিশীলতার অভাব, ক্ষমতার অবিভাজন, অতি দলীয় মনোভাব, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই তোমাদের বইটা কাছে রাখবে এবং সেখানে আরো বিস্তারিত আলোচনা আছে, তোমরা সেখান থেকে জেনে নিয়ে প্রশ্নের উত্তরগুলো লিখবে ধারাবাহিকভাবে, এই কামনা করি। আর তোমরা অন্তত পক্ষে তোমাদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, এই অ্যাসাইনমেন্টটাকে মানে নিজে থেকে বইগুলো একটু ঘেঁটে ঘুটে প্রশ্নের উত্তরটা নিজে থেকে লেখার চেষ্টা করবে। দেখবে যে একটু খোঁজাখুঁজি করতে করতে তুমি অনেক কিছু জেনে গেছো। আর যদি দেখা গেল যে তোমার অবহেলা বা অন্যের উপর ভরসা করে তুমি অ্যাসাইনমেন্টগুলো লিখে থাকো, তাহলে তোমার যে অন্ধকার, সেই অন্ধকারে তুমি রয়ে যাবে। তো সেটি না করে আশা করি তোমরা এই যে কাজগুলো সরকার আমাদের মতো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে, আশা করি তোমরা সেগুলো তোমাদের মাধ্যমিকের যে বই আছে সেই বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে, সেটিকে একটু বারবার পড়ার চেষ্টা করে এবং সেটিকে গুছিয়ে লেখার চেষ্টা করবে। আশা করি তোমাদের যে মূল্যায়নের ক্ষেত্রে আমাদের কোনো কার্পণ্যতা নেই। যথাযথ মূল্যায়নের মাধ্যমে তোমাদেরকে সর্বোচ্চ মার্ক দিয়ে আমরা মূল্যায়ন করবো, কিন্তু তোমরা তোমাদের কর্মকাণ্ড চালিয়ে যাও, বইটাকে বেশি বেশি করে পড়ো এবং আমাদের যে দেশ, সে দেশ সম্পর্কে জানা থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা সম্পর্কে তোমরা অবহিত হও। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।